হ্যাপি বার্থডে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই হচ্ছে শম্ভুদা, দেখতে পাচ্ছ একটা ব্যাগ হাতে করে আসছে। শম্ভুদা আসে হাবড়া থেকে আমাদের বাড়িতে। তো মা শম্ভুদার কাছে 2 প্লাস্টিক ভর্তি গোলাপ খাস আম পাঠিয়ে দিয়েছে। আমি সেই আমগুলো এখন প্লাস্টিক শুদ্ধই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ সন্ধেবেলা ডলদের বাড়ি যাব। আগের বার তো মাদের বাড়ি যখন কদিন আগে গেলাম তখন মা অনেক আম দিয়েছিল, আবার পড়েছে, মা পাঠিয়ে দিয়েছে। আর সরস্বতী ভীষণ আম খেতে ভালোবাসে, সেই জন্যই নিয়ে যাব। আর আজকে রবিবারের দিন তোমাদের দাদাভাই বাজারে গিয়ে অনেক রকম মাছ নিয়ে এসছে। গরম যা পড়েছে বাজারে তেমন মাছ এখন ভালো পাওয়া যাচ্ছে না। রবিবারের দিনের বাজারে গেলে ভালোই মাছ পাওয়া যায়। তো মাছগুলো সব এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে সব কৌটোয় কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেবো। কী রান্না করব ভেবে উঠতে পারছি না, কারণ সন্ধেবেলায় তো ডলদের বাড়ি যাব, আর দিদি বলেছে সবার জন্য আবার খাবার পাঠিয়েও দেবে। তো এই সমস্ত কৌটোকাঠিগুলো মাছ রেখে রাজের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, রাজ কী রান্না করব? রাজ বললো, মা মাটনই রান্না করো। মাটন পেলে হয়তো আর কিছু লাগে না। বললাম, রাত্রেবেলা এত কিছু খাবার দেবে, এখন মাটন করবো? বললো, হ্যাঁ মাটনই করো। এই ডালটা অবশ্য কালকের ছিল, রান্না করে নিয়েছি মাটনটা একদম আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। দেশি মাটন এনেছে, অন্যদিন রেওয়াজি মাটনই আনে, কিন্তু আজকে দেশি মাটন। মাংসের ঝোলটা বেশ ভালোও হয়েছিল। তোমাদের দাদাভাই বললো, না রাত্রে তো খাবো, সেই জন্য আমি আর এখন মাংস খাবো না, রুটি আর সয়াবিনের তরকারি খাই। সয়াবিনের তরকারিটা নাকি দারুণ হয়েছে। আর ভাত খেয়ে নিল একবারে। আমার সমস্ত এদিকের কাজকর্ম গুছিয়ে আমি এখন নিচে চলে যাব। এই যে দুটো জ্যাকেট দেখতে পাচ্ছি, ওগুলো ঘুরতে যাওয়ার সময় ডল নিয়ে গেছিলো, কেচে না এখনও তোলা হয়নি। তো নিচে আমাদের একটা আলমারি আছে, চলে যাচ্ছে নিচের ঘরে, শীতের পোশাক সব ওইখানেই রাখি। তো আরও একটা কাজ আছে, নিচের ঘরগুলো অনেক দিন ধরে যাওয়া হয় না, তো বন্ধ হয়ে আছে, নোংরাও পড়ে আছে, আর একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায় না খুললে, জানো তো। সেই জন্য এসে চাবি দিয়ে সমস্ত ঘরগুলো একটু খুলছি। না আসলে কি হয়, কতটা ধুলো পড়েছে দেখবে, তোমাদের দেখাচ্ছে। এই দেখো রান্নাঘরের তাকটায়, এই দেখো হাতের মধ্যে কেমন ধুলো। আর এই ঘরটাও তাই দেখলাম যাই, এই যে আলমারিটা, এই আলমারির মধ্যেই সমস্ত কিছু শীতের পোশাকগুলো রাখি। তো এই ঘরটাও একটু জানলাগুলো খুললাম, কারণ তোমাদের দাদাভাই বলেছিল জানলাগুলো যদি না খোলা হয় না, তারপরে দেখবে জং ধরে টাইট হয়ে যাবে, খোলা যাচ্ছে না। সব জানলা খুলে বাসন কোসন কিছু ছিল, এগুলো সব রান্নাঘরের তাকে আবার ঠিক করে রেখে দিলাম। কয়েকটা বাসন আমি নিচে রেখে দিই, আসা তো হয় না যদি নিচে কখনো কিছু করা হয়। এরই মধ্যে ওদের বাড়ি যাবো বলে যে দিদির জন্যে ভাবছি দুটো চুড়িদার নিয়ে যাবো। দিদি চুড়িদারই বেশি পরে, শাড়ি তো পরতে চায় না। সেই জন্যে ভাইদের বুটি মানে সুপ্রীতি বুটিক্স থেকে দুটো চুড়িদার, 3টে চুড়িদার নিয়ে নিলাম, ভাই দিয়ে গেল। এরপরে দেখো সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছি। রাজের যেহেতু এক্সাম আছে, ও তো যাবে না, আমি আর তোমাদের দাদাভাই যাবো। কাডেলটা না ভীষণ দুষ্ট হয়েছে, জানো তো। ওকে এখন একা রেখে একদম যাওয়া যায় না, আমরা রেডি হলেই বুঝতে পারে। সেই জন্য রাজকে বললাম, রাজ তুই তোর ঘর থেকে এসে আমার ঘরে বস, আমরা বেরিয়ে যাই। কার কাছে পাহারা দিতে যাব দেখো, 2 জনে না সাপ আর নেউলে, ওর পেছনে লাগে ওর পেছনে লাগে, এইরকমই করে। আমি বললাম, যা তোরা যা খুশি কর। আমি মাকে বলে বেরিয়ে গেলাম। বেশ বেলা বেলা করেই বেরিয়ে যাচ্ছি, কারণ আবার তো ফিরে আসতে হবে। বাইরে ভালোই রোদ ছিল। তারপরে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি ডলের বাড়িতে, দিদির কালকে জন্মদিন গেছে, কাল তো শনিবার ছিল, আমি উপোস ছিলাম, সেই জন্যে কালকে আর যাইনি, ভাবলাম আজকে যাব। এরই মধ্যে সিগনালে গাড়িটা দাঁড়িয়েছে, দেখো এই পাঁপড়গুলো বিক্রি হচ্ছে। দেখে না আমি বলছি তোমাদের দাদাভাইকে, জানো এই পাঁপড়গুলো খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই বললো, খাবে? ছোটোবেলায় এগুলো না প্রত্যেকটা আঙুলে এক একটা করে পাঁপড় ঢুকিয়ে নিয়ে খেতাম। এই পাঁপড়গুলো দেখে সেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল, বাচ্চাদের মতো আবার পাঁপড় খাওয়া শুরু করলাম। তো যাই হোক, আবার এক জায়গায় দোকানে একটা জায়গায় দাঁড়িয়ে, এই দোকানের মিষ্টিটা নাকি খুব ভালো, মিষ্টি নিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাস্তায় খুব একটা জ্যাম হওয়ার কথা না, কিন্তু সাউথ সিটি মলে কি ডাইনোসর না কি একটা জানি বসেছে, তার জন্য রাস্তায় বীভৎস জ্যাম ছিল। ওইখানে পার হতে একটু বেশি সময় লেগে গেল। তারপরে গিয়ে ডলের বাড়ি পৌঁছালাম। গিয়ে দেখে ওখানে আরও কয়েকজন এসছে, মানে দিদির ননদরা, ননদের হাজবেন্ড, তারপরে বোনের মেয়ে কয়েকজন। অ্যাকচুয়ালি জন্মদিনটা তো কালকেই ছিল, কালকে শনিবার বলে দিদিরও উপোস। তো কোনো অনুষ্ঠান তেমন না, আমরা জাস্ট একটু দিদির সাথে দেখা করতে এসেছি। দিদি আজকে একটা দেখো লাল কি সুন্দর শাড়ি পরেছে, যাওয়ার সাথে সাথে দিদি আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। দিদিকে কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে, জানো তো। তারপরে আমরা সবাই মিলে বসলাম, আস্তে আস্তে করে অনেকেই এসছে, আর এনেছিল প্যাটিস। তো সবাইকে প্যাটিস দেওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। আর আমাদের ডল রানী শাশুড়ি মায়ের জন্যে খুব সুন্দর একটা কেক নিয়ে এসছে। কেকটা যে এত সুন্দর না, সেই কেকটাই এখন কাটা হবে। ডলের না আবার এই সমস্ত আছে, জানো তো। আমাদের প্রত্যেকের জন্মদিনে ও কিন্তু নিজে পছন্দ করে কেক নিয়ে আসবে। দিদির জন্য কিন্তু এই কেকটা ওই পছন্দ করে এনেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? তারপরে আমি ওদের এই ঝুল বারান্দাটায় এসে একটু দাঁড়ালাম, আমার ভীষণ ভালো লাগে। এইখানে পাশেই তো মাঠটা, দারুণ হাওয়া আসে। আর ওদের বাড়িটা
একদম সাউথ সিটি মলের থেকে 2-3 মিনিট লাগে। খুব সুন্দর জায়গায় ডলদের বাড়িটা। তো যাই হোক, ওরা কেকটা সমস্ত রেডি করলো, এইবার কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ। আরে কাটো, আরে ফুদাও ফুদাও। বেশ সুন্দরভাবে দিদি কেকটা কাটলো, সবাইকে একটু একটু করে কেকটা খাইয়ে দিল। তারপর ডল কেকটা নিয়ে চলে গেল রান্নাঘরে, পিস পিস করে কেটে সবাইকে প্লেটে করে সার্ভ করলো। আর এখানে যে প্লাস্টিকে যে খাবারগুলো বাঁধা আছে না, রাতের খাবারের জন্য ওরা না ক্যাটারিংকে বলে দিয়েছিল, তো ওরাই সব পার্সেল করে করে এরকম দিয়ে গেছে। তারপরে এই ঘরে বসে সবাই মিলে একটু গল্প হলো, আড্ডা হলো, আর কিছু ফটো তোলা হলো। ফটোগুলো স্মৃতি হিসাবে তো থেকেই যায় জানো। তো যাই হোক, এক এক করে সবাই খাওয়া দাওয়া করলো, করে যে যার মতো চলে যাচ্ছে। খুব ভালো কাটলো আজকের দিনটা, জানো তো। দিদির জন্মদিনটা ছোট্ট করেই ঘরের মধ্যে হলো, বেশ মজা করে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আমরাও তো চলে আসবো। এদিকে আবার রাজ বারবার ফোন করছে, মা কখন আসবে কখন আসবে, কারণ দিদি তো ওর জন্য খাবার পাঠাবে জানে, সেই জন্যেই বারবার ফোন করছে। তো আমরাও খেয়ে দিয়ে আর বসিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আসার সময় রাস্তাটা বেশ ফাঁকা ছিল, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।